নমস্কার দর্শক বন্ধু। শেয়ার বাজার কিন্তু বেশ ভালো মতো পড়ছে এবং পড়ন্ত শেয়ার বাজারে যেটা হয় সেটা হলো প্যানিক। তো এই ভিডিওতে আমরা জানবো যে শেয়ার বাজার যেই পড়ছে তার পেছনে কারণ কি কি, আগামী দিনে শেয়ার বাজার কেমন যেতে পারে এবং আগামী দিনে কি কি ট্রিগার রয়েছে। প্রথমেই আমরা বলে নেব যে যখনই দেখবেন শেয়ার বাজার পড়ে তখন চারিদিকে মিডিয়া আউটলেট বলুন বা এই সমস্ত ইউটিউবে ইনফ্লুয়েন্সারদের ভিডিও, মানে সবাই একটা গেল রব, একটা প্যানিক ভাব একটা যেন উঠে যায়। মানে খেয়াল করে দেখবেন নিউজ পেপার বলুন বা এই টিভি বলুন, এরাও সবসময় বলে যে আজকে 7 লক্ষ কোটি টাকা ইনভেস্টাররা লস হয়েছে, আজকে এই হয়েছে সেই হয়েছে, মানে এই রকম একটা প্যানিক ক্রিয়েট করা। মজার ব্যাপার, যদি দুদিন পরে, যদি এক সপ্তাহ পরে শেয়ার বাজার যদি আবার বাড়ে, তখন দেখবেন এই সেম মিডিয়া আউটলেট তারাই আবার পজিটিভ জিনিস নিয়ে কিন্তু বলছে যে দারুণ, এবার আবার এফআইআইরা ফিরে এসেছে, আবার এইটা হচ্ছে, আবার এত টাকা গেন হয়েছে, এই রকম। যেটা আমি বলতে চাইছি, একটা জিনিস মনে রাখবেন যে মার্কেটে সবসময় পজিটিভ নিউজ এবং নেগেটিভ নিউজ থাকে। যেদিন মার্কেট পড়ে সেদিন ওই নেগেটিভ নিউজগুলোকে নিয়ে হাইলাইট হয়, আর যদি তার 2-3 দিন পরে, এক সপ্তাহ পরে যদি আবার মার্কেট বাড়তে থাকে, দেখবেন আবার সেই পজিটিভ নিউজগুলো কিন্তু হাইলাইট হয়ে যায়। তো কেন এটা বললাম, এইটা সবসময় মাথায় রাখবেন, যখনই মার্কেট পড়বে আপনার কানে নেগেটিভ নিউজই যাবে। এবং এই একটা কারণ যার জন্য কি হয়, ইনভেস্টাররা যখন মার্কেট বাড়তে থাকে ওই পজিটিভ নিউজ শুনে শুনে উঁচু দামে বেশি প্রাইসে শেয়ার কিনে ফেলে, আবার যখন মার্কেট পড়তে থাকে ওই নিচের দিকে দাম চলে গেল, নেগেটিভ নিউজ চলে এলো, ভয়তে প্যানিকে ঘাবড়ে গিয়ে তারা শেয়ার বিক্রি করে দেয় বা তারা ভয় পেয়ে যায়, এদিক ওদিক ছোটাছুটি করে কি করব না করব। আলটিমেটলি যেটা হয়, বেশি দামে কিনে কম দামে বেচা, যেটা সাকসেসফুল ইনভেস্টর হতে গেলে যেটার জন্য ঠিক অপোজিটটা করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি বলবো, যখনই মার্কেট পড়বে, আজকে পড়ুক বা ইন ফিউচারেই যখনই পড়বে, মনে রাখবেন আপনার কাছে চারিদিকে নেগেটিভ নিউজ আসবে। এমন একটা নিউজ আসতে থাকবে, মনে হবে যেন সামনে কোনো ফিউচার নেই, আগামী কয়েক মাস কয়েক বছর ধরেই যেন এরকম পড়তে থাকবে। তো সেই সমস্ত নিউজে ঘাবড়াবেন না, ইগনোর করুন, কারণ মনে রাখবেন যদি মার্কেট আবার তার পরের দিন বাড়ে, আবার কিন্তু পজিটিভ নিউজ আসা শুরু করবে। তো এই ব্যাপারে সাবধান। ওই বাইরের নিউজ, ইউটিউবে নানান রকম ইনফ্লুয়েন্সার, এরা কে কি বলছে, কি বিয়ে করছে, এগুলোকে যত সম্ভব কম যত সম্ভব কম ফলো করার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনি দেখবেন যখন মার্কেট পড়বে তখন দেখবেন ওই প্যানিক খবরে আপনিও বেশি ঘাবড়ে যাবেন না। এবার আমরা জানবো যে কারেন্ট, এই অক্টোবর মাস থেকে শুরু করে এই জানুয়ারির প্রথম দিন অবধি যে মার্কেট যে এতটা পড়েছে, এর অ্যাকচুয়াল কারণগুলো কি কি। এগেইন মিডিয়াতে হয়তো আপনি ম্যাক্সিমাম অন্যান্য অনেক রকম অ্যান্সিলারি কারণ পাবেন। অ্যাকচুয়াল কারণ 2-3টে কারণ আছে, বেশি কিছু নেই। প্রথম একটা কারণ যেটা আমি অক্টোবর থেকেই বলে আসছি, সেটা হলো অনেক বড় বড় আইপিও এসেছে। আবার দেখবেন এই যে যখন বড় বড় আইপিও গুলো আসে, এই মিডিয়া বলে যে ভারতের সব থেকে বড় আইপিও, এই ডিকেডের সব থেকে বড় আইপিও, একটা পজিটিভ ভাইবস তৈরি হয়। বাট অ্যাকচুয়ালি বড় আইপিও মার্কেটের জন্য খারাপ। একটা যদি এক্সাম্পল দিই, যে 2024 সালের জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি যত ভ্যালুর আইপিও এসেছিল, আইপিও নতুন কোম্পানি যত টাকা মার্কেট থেকে রেজ করেছিল, এই অক্টোবর টু ডিসেম্বর এই 3 মাসে তার থেকে অনেক বেশি টাকা মার্কেট থেকে রেজ করেছে। আমরা আগের ভিডিওতে অনেক বলেছি যে হুন্ডাই অনেক বড় আইপিও, তারপরে এনটিপিসি গ্রিন, বিশাল মেগামার্ট, সুইগি, ওয়ারি এনার্জিস, এইরকম প্রচুর বড় বড় হিউজ সাইজের অনেক আইপিও এই অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি আসে। যার ফলে কি হয়, আইপিও আসছে, এই সমস্ত কোম্পানিগুলো নর্মাল মার্কেট থেকে কয়েক হাজার কোটি টাকা তুলছে। তো তার অবশ্যই এই কয়েক হাজার কোটি টাকাটা আসবে কোথার থেকে। তো তখনই কি হয় যে এক্সিস্টিং শেয়ারসগুলোর উপরে একটু প্রেশার পড়ে, কারণ প্রচুর বড় বড় মিউচুয়াল ফান্ড, বড় বড় ফান্ড হাউস এক্সিস্টিং তাদের পোর্টফোলিওর কিছু শেয়ার বিক্রি করে তারা নতুন আইপিওতে পয়সা ইনভেস্ট করে। তো এই যে হিউজ কয়েক হাজার কোটি টাকার যে এত আইপিও আসে, সাকসেসফুলি সাবস্ক্রাইবও হয়ে যায়, তো সেইটা মার্কেটে একটা ভ্যাকিউম তৈরি করে। তো যার জন্য মার্কেট অনেকটা উইক থাকে এবং এই মার্কেট কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই পুরো 3 মাস জুড়ে পড়তে থাকে। নেক্সট কি রিজন আছে? নেক্সট রিজন ছিল যে উইক জিডিপি গ্রোথ ডেটা। এই যে জিডিপি ডেটা যেটা হয়েছিল কোয়ার্টার 1, এই কোয়ার্টার 1 FY25, এপ্রিল টু জুন যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে ইলেকশন ছিল। সেই ইলেকশনের কারণে যখন ইলেকশন হয় তখন কি টেন্ডারিং প্রসেস এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি অনেক লো থাকে। তো অটোমেটিক সেই কোয়ার্টার 1 এর জিডিপি সেই কারণে এফেক্টেড হয়েছিল, কারণ ন্যাশন ওয়াইড ইলেকশন ছিল। দেন কোয়ার্টার 2 যখন আসে, কোয়ার্টার 2 হচ্ছে মনসুন টাইম। কোয়ার্টার 2 মনসুন টাইম বলে যত ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস সেগুলো আবার অটোমেটিক লো
থাকে। তো এই যে Q1 ইলেকশনের জন্য, Q2 মনসুনের জন্য, এই Q1 Q2 এইগুলো উইক থাকার ফলে কি হয়েছে, Q1 Q2 এর জিডিপি নাম্বার কিন্তু অনেকটা কম এসেছিল, যেটা অক্টোবর নভেম্বরে যখন ফাইনাল নাম্বারগুলো রিলিজ হয় তখন দেখা যায় যে ইকোনমিস্টরা প্রথম দিকে যতটা ভাবছিল ইন্ডিয়া যে রেটে গ্রো করবে ততটা গ্রো কিন্তু Q1 Q2 তে হয়নি। Q3 প্রথম 1 মাস 2 মাস মানে অক্টোবর নভেম্বর মাসেও কিন্তু সেই জিনিসটা কাটিয়ে অতটা ফাস্ট উঠতে পারেনি, যার জন্য শেয়ার মার্কেটে কিন্তু প্রেসার আসে। তারপরে আরেকটা রিজন দেখবেন মিডিয়া খুব বলবে, সেটা হলো এফআইআইরা বিক্রি করছে, ফরেন ইনভেস্টাররা বিক্রি করছে, কিন্তু তারা এটা বলছে না যে ফরেন ইনভেস্টাররা কেন বিক্রি করছে। হ্যাঁ, ফরেন ইনভেস্টাররা বিক্রি করলে তো মার্কেট নিচে পড়ে, কিন্তু ফরেন ইনভেস্টার আমার আপনার মতোই, তারাও এক ধরনের ইনভেস্টার। তো অরিজিনাল রিজন জানতে গেলে তারা কেন বিক্রি করছে সেটা জানতে হবে। তো এইটা নিয়ে, এই ফরেনরা কেন বিক্রি করছে এইটা নিয়ে পরে বলবো, যখন আমরা ট্রিগার্সগুলো, ফিউচার ট্রিগার্সগুলো দেখতে পারবো। কিন্তু হ্যাঁ, ফরেনাররা বিক্রি করলে বা যদি ইন্ডিয়ানও যদি বড় বড় ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড বা এলআইসির মতো বড় বড় ইনস্টিটিউশন যদি বিক্রি করে তাহলে তো অবশ্যই মার্কেট পড়বে। তো সেইটা একটা কারণ। এবং খুব রিসেন্টলি যেটা হয়েছে, HMPV যে ভাইরাস নিয়ে একটা বেশ মানে আবার সেই আগের মতো লকডাউন আসবে কিনা, চায়না থেকে এইটা কি হতে পারে, এই একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। বাট এইটা অতটাও হয়তো বড় ফ্যাক্টর নাও হতে পারে, তার কারণ এগেইন মানে নিউজে সব জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে এই ভাইরাস মানে বহু বছর ধরেই রয়েছে, এমন নয় যেমন কোভিড-19 একটা কমপ্লিটলি নিউ একটা জিনিস হয়েছিল, এইটা সেই রকম না, এটা বহু বছর ধরেই রয়েছে। বাট হ্যাঁ, চায়নাতে যেভাবে মানে পেশেন্ট অ্যান্ড অল যেভাবে এটা হঠাৎ করে বেড়ে গেছে সেইটা একটু আতঙ্কজনক এবং সেই জন্য একটু আধটু প্যানিক ক্রিয়েট হচ্ছে। বাট এগেইন আপাতত কিন্তু দেখে মনে হচ্ছে এইটা মানে এই HMPV ভাইরাস যে কোভিডের সময় যেরকম হয়েছিল যে নেক্সট 3-4 বছর ধরে একটা মানে ভয় প্যানিক সিচুয়েশন, সেই HMPV ভাইরাস সেইটা হয়তো নাও হতে পারে। মনে রাখবেন যে কারণগুলো আমি বললাম যে এই মার্কেট ওভারঅল পতনে, খুব ভালো করে যদি আপনি কারণগুলো ভেবে দেখেন বুঝতে পারবেন যে কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট ট্রিগার নয়। মানে এই যে বড় বড় আইপিও আসতে চলেছে বা এই যে জিডিপি উইক বা এফআইআই সেল, এগুলো এমন কিছু নয় যে আগামী 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বা 5 বছরও কন্টিনিউ হতে থাকবে, এগুলো কোনোটাই কিন্তু পার্মানেন্ট নয়। তো সেইটা মনে রেখে এবার আমরা জেনে নেব যে ফিউচার ট্রিগার কি রয়েছে, মানে আগামী কয়েক মাসে মার্কেট কেমন যেতে পারে এবং কি কি ট্রিগার কি কি রিজন রয়েছে সেইগুলো আমরা জানবো। তার আগে আমরা জিরো ব্রোকারেজ একটি প্ল্যাটফর্মের ব্যাপারে জেনে নেব, সেটা হলো ব্লিঙ্কএক্স, যেখানে আপনারা ফিউচার অ্যান্ড অপশন, ইন্ট্রাডে, ডেলিভারি সমস্ত কিছুতে জিরো ব্রোকারেজে ট্রেড করতে পারবেন কিছু প্ল্যানে। কি প্ল্যান? যেমন 249 টাকায় 2 মাসের জন্য, 599 টাকায় 6 মাসের জন্য এবং 899 টাকায় 1 বছরের জন্য। খালি জিরো ব্রোকারেজেই নয়, এই প্ল্যানের মধ্যেই আপনি পেয়ে যাবেন রিসার্চ কল, যেটার উপরে আপনি অ্যাক্ট করতে পারেন অথবা যেই কলগুলো আপনি সেকেন্ড ওপিনিয়ন হিসাবে ইউজ করতে পারেন। আর অবভিয়াসলি এই রিসার্চ কলগুলো ব্লিঙ্কএক্স টিমের এক্সপার্টরা প্রোভাইড করে উইথ স্টপ লস, টার্গেট, এই সমস্ত কিছু দিয়েই। এছাড়াও ব্লিঙ্কএক্স কিছু ভালো টুলস প্রোভাইড করে, যেমন একটা স্ট্র্যাটেজি বিল্ডার টুল আছে যেখান থেকে আপনারা নিজেদের মতো স্ট্র্যাটেজি বানাতে পারবেন, প্রো ওয়াচ লিস্ট রয়েছে এবং তার সাথে সাথে একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সাপোর্ট রয়েছে, যেটা আপনার ট্রেডিং জার্নিকে কিন্তু ভালো করে তুলতে পারে। তো আপনারা যদি এই সমস্ত অ্যাডভান্স টুল ইউজ করতে চান এবং জিরো ব্রোকারেজ প্ল্যাটফর্ম যদি ইউজ করতে চান, তো তাহলে ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনি ভিজিট করুন এবং ভিজিট করে ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্মটা কিন্তু চেক করতেই পারেন। আবার আমরা চলে আসি যে আগামী দিনে কি কি ট্রিগার আছে। তো সেই প্রথম ট্রিগারের দিকেই আমরা ওই যে বলেছিলাম যে এফআইআই সেল করছে সেইটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, এফআইআই মানে যারা ফরেন ইনভেস্টার, তো তারা কেন সেল করছে, একটা খুব বেসিক কারণ, যেটা খুব ভেরি বেসিক, সেটা হলো যে আপনারা দেখবেন যে ডলারের ভ্যালু লাস্ট কয়েকদিনে কিন্তু অনেক বেড়ে গেছে, মানে কয়েক মাসে, মানে 3-4 মাস আগেও মানে $1 সমান 82 অ্যারাউন্ড এইরকম ছিল, সেইটা এখন 85-86 এইরকম হয়ে গেছে। তো এর ফলে কি হয়েছে যে ধরুন কোনো একজন ফরেন ইনভেস্টার সে 82 টাকা দিয়ে একটা কোনো ইন্ডিয়ান কোম্পানি শেয়ার কিনেছে। তো সে যখন 82 টাকা দিয়ে কিনেছিল আজ থেকে 1 বছর আগে ধরুন, তো সেই 82 টাকা দিয়ে কিনেছিল মানে সে তার ইউএস কারেন্সির $1 দিয়ে ইনভেস্ট করেছে। তো এই 1 বছর থেকে আজ অবধি সেই শেয়ারটার দাম ধরুন 82 টাকা থেকে বেড়ে 86 হয়ে গেছে। তো আমরা ইন্ডিয়ান ইনভেস্টাররা আমরা কি দেখছি, বাহ 82 টাকা শেয়ার 86 হয়েছে, তো আমি যদি এখন 86-এ বিক্রিও করি, অল্প কিছু ট্রানজাকশন কস্ট গেলেও আমার মোটামুটি প্রফিট একটা থাকছে। কিন্তু ফরেন ইনভেস্টাররা যারা, তো তারা যদি ওই 86 টাকা 86-এ যদি এখন ওই শেয়ারটা বিক্রি করে, তাহলেও কিন্তু সে ওই $1 পাবে। মানে ইনভেস্ট করেছিল 82 টাকা দিয়ে $1, আবার যখন বিক্রি করছে অলদো 82 থেকে 86 হয়েছে, কিন্তু সে পাচ্ছে $1, মানে তার কোনো প্রফিট হচ্ছে না। এবার এর সঙ্গে যোগ করুন যে যখন যদি শেয়ারের দাম পড়ে, এর মানে এইটা ধরুন 82 টাকা মানে ইউএস ইনভেস্টার $1 দিয়ে শেয়ারটা কিনেছিল, এবার ওই 82 টাকা থেকে ধরুন শেয়ারের দাম পড়ে গেল 20%। এবার শেয়ারের দাম পড়ে গেল 20%, তার উপর কারেন্সিও ভ্যালু পড়ে গেছিল ধরুন আরো 5%। মানে আমরা ডোমেস্টিক ইনভেস্টাররা যদি ওই শেয়ারটা বিক্রি করি, তো তাহলে যদি 20% লস হয়, তো ফরেনাররা যদি ওই শেয়ার বিক্রি করে, তো তাহলে তাতে আরো বেশি লস হয়ে যাচ্ছে।
এবার কারেন্সি ভ্যালু কেন পড়ছে এই 82, 83 থেকে 84, 85, 86 বা আরও বাড়তে পারে, এইটা কেন? এগুলোর জন্য অনেক ফ্যাক্টর কাজ করছে। মানে এগুলো এইরকম হয় যে যদি ধরুন ইউএস এর ইকোনমি বাড়তে থাকে, ইউএস যদি অ্যাট্রাকটিভ মার্কেটে পরিণত হয়, তাহলে অটোমেটিক তার কারেন্সি স্ট্রং হতে থাকে। তো এর পেছনে অনেক রকম মানে রিজনস রয়েছে, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ভিডিও। মানে এমন নয় যে ইন্ডিয়ান ইকোনমি উইক বলে এই যে অন্য কারেন্সি স্ট্রং হচ্ছে, তা নয়, পুরোটা রিলেটিভ ব্যাপার। যদি ধরুন ইন্ডিয়ান ইকোনমি সেম টু সেম থাকে বাট ইউএস ইকোনমি অনেক বেশি স্ট্রং হয়ে যায়, ওখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বেড়ে যায়, তাহলেও কিন্তু ইউএস কারেন্সি স্ট্রং হয়। তো এবার এই যে যেটা বললাম যে এই যে কারেন্সি ডেপ্রিসিয়েশন হচ্ছে, তো একটা মজার জিনিস আপনি এবার খেয়াল করে দেখুন যে যখন এই শেয়ারের দাম পড়তে পড়তে, ধরুন আমি যেটা বললাম শেয়ারের দাম অলরেডি 20% পড়ে গেছে, কারেন্সিও ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, মানে ধরুন কারেন্সি 82 থেকে 86, 87, 88 এইরকম জায়গায় হয়ে গেছে। তো এইগুলো যখন হয়ে যাবে, তারপরে যদি কোনো ফরেন ইনভেস্টাররা কেনে, তখন ভাবুন তার কি লাভ হবে। তার দুটো লাভ হবে। প্রথমত, কারেন্সি যে হঠাৎ করে অতটা ডেপ্রিসিয়েশন হলো, ধরুন এবার ফরেন ইনভেস্টাররা যখন কিনছে তখন $1 90 পাচ্ছে। তো তখন যদি ফরেন ইনভেস্টাররা কেনে, ওই আবার কারেন্সিও তো এমন নয় যে খালি একভাবে মানে বাড়তে থাকে। যদি ধরুন কারেন্সি মানে 85, 86 থেকে 90 হলো, তাহলে আবার হয়তো দেখা যাবে খানিকক্ষণ পরে সে 90 থেকে কমে মানে 87, 88 বা 90 ওই লেভেলটা কনসলিডেটেড এইরকম করতে পারে। তো তার মানে যে যদি অলরেডি ডেপ্রিসিয়েটেড কারেন্সিতে যদি একজন ইউএস ইনভেস্টার যদি শেয়ার কেনে, তারপরে যদি কারেন্সি ওই 90 থেকে যদি 87, 88 হয়ে ওঠে, আর অলরেডি যদি শেয়ারের দাম নিচের দামে কেনে, তখন কিন্তু আবার তার কাছে একটা ভালো প্রফিটের অপরচুনিটি চলে আসছে। মানে আমি যেটা বলতে চাইছি যে যখন মার্কেট অনেকটা পড়ে যায়, কারেন্সি ডেপ্রিসিয়েশনও হয়ে যায়, তারপরে এই ফরেন ইনভেস্টাররা ঠিক আবার ঘুরে আসেই। তো আবার বলছি, ফরেন ইনভেস্টার মানে আমার আপনার মতো একজন ইনভেস্টারই, তারা সবসময় প্রফিটের খোঁজে থাকে। তো এই ফরেনাররা 2023-24 মানে এতটা তারা প্রফিট করে ফেলেছে, এটা তো খুব স্বাভাবিক। তারা কিছুটা প্রফিট তুলে এখন তাদের যে কান্ট্রিতে, মানে আমি আপনি কি করি, ধরুন আমরা অনেক ইনভেস্ট করলাম, অনেকটা প্রফিট হয়ে গেল, কিছুটা প্রফিট তুলে আমরা কিছু একটা শখ পূরণ করলাম, কোনো বাড়ি তৈরি করলাম বা অফিস তৈরি করলাম, এরকম কিছু একটা করলাম। তো ফরেনাররাও তো সেটাই করছে। 2024 সালের ফার্স্ট হাফে, সেই জানুয়ারি থেকে আগস্ট সেপ্টেম্বর অবধি তাদের এতটা প্রফিট হয়ে গেছিল, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এসে সেই পার্শিয়াল প্রফিট বুকিং করছে, এবং তার সাথে সাথে যেহেতু কারেন্সিও ডেপ্রিসিয়েট করছে, তাই তারা আরও একটু বেশি ভ্যালু শেয়ার বিক্রি করছে। এবার এইটা হতে হতে একটা খুব তাড়াতাড়ি সময় আসবে, বা ইনফ্যাক্ট আমি বলতে পারি খুব তাড়াতাড়ি এমন সময় চলে আসবে যে যখন ঠিক এর রিভার্সটা হবে, ফরেনাররা আবার এই ইন্ডিয়ান মার্কেটেই কিন্তু বায়ার্সে পরিণত হবে, এবং আবার এই মিডিয়া আউটলেটই দেখবেন তখন যে মার্কেট বেড়েছে, ফরেনাররা রিটার্ন হয়েছে, ফরেনাররা কেন রিটার্ন হয়েছে এই কারণ, মানে আবার সব রোজি মানে খুব সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর পিকচার কিন্তু চারিদিকে আসতে থাকবে। সেকেন্ড যে ব্যাপারটা ছিল সেটা হলো জিডিপি গ্রোথ, মিউটেড জিডিপি গ্রোথ। Q1 এবং Q2 এ একটু লোয়ার দ্যান এক্সপেক্টেড জিডিপি গ্রোথ। Q3 এসে কিন্তু মনে হচ্ছে যে জিডিপি গ্রোথ হয়তো বটম আউট হয়েছে। Q3 আর Q4 এইটা হলো কিন্তু নন মনসুন সিজন, মানে এখানে রেনি সিজন নয়, এবং এই নন মনসুন সিজনের জন্য কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি অনেকটা বৃদ্ধি পায়। কেন? কারণ আজকাল দেখবেন যে এই সোলার ইনস্টলেশন একটা হিউজ হারে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হিউজ রেটে গ্রো করছে। তো এই যে সোলার ইনস্টলেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এইগুলো অটোমেটিক্যালি মনসুন সিজনে যেমন কম হয়, মনসুন কেটে গেলে তারপরে অক্টোবর মাসে ফেস্টিভ সিজনের জন্য আরেকটু মানে একটু কম থাকে, মনসুন কেটে গেল, ফেস্টিভ সিজন কেটে গেল, নভেম্বর মাস থেকে কিন্তু এগুলো পিক আপ শুরু হয়, এবং সেইটার কিন্তু সাইন দেখা যাচ্ছে। তো তার মানে Q3 জিডিপি নাম্বার যখন আসবে জানুয়ারি লাস্টের দিকে বা ফেব্রুয়ারিতে, যখন হয়তো বাজেট হবে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আবার এরা বলবে যে হয়তো ইকোনমি বটম আউট করেছে, এবং এগেইন যদি সেটা বটম আউট করে, Q4 কিন্তু বেশ সুন্দর একটা আপটিক আবার দেখা যাবে। এবং ফাইনালি এই যে বলছিলাম বড় বড় আইপিও আসছে, খেয়াল করে দেখুন জানুয়ারিতে কিন্তু ওই বড় বড় আইপিও আসার সংখ্যা অনেকটা কমে গেছে। হ্যাঁ, আবার যদি মার্কেট অনেক বাড়তে থাকে, আবার বড় বড় আইপিও আসবে, কারণ বড় আইপিও ওয়েট করে কখন মার্কেট বাড়বে, সেই সময় যাতে মানে আসতে পারে, যাতে করে সেই আইপিও গুলো সাবস্ক্রাইব হয়। তো এই যে সমস্ত ফ্যাক্টর বললাম, মেনলি যেটা জিডিপি বা যেটা ইকোনমি, মোটামুটি যদি ইকোনমি বটম আউট করে যায় যদি Q3 তাহলে কিন্তু Q4 টার্ন অ্যারাউন্ড হবে, এবং অনেক ইন্ডিকেটার সেই রকম কিন্তু দেখাচ্ছে। তো সেই যে আমি বলেছিলাম যে মার্কেট পড়ছে, প্যানিক হচ্ছে, এইগুলো কোনো কিছু পার্মানেন্ট রিজনের জন্য হচ্ছে না। তো তেমনি সুনার অর লেটার, খুব তাড়াতাড়ি কি হয়তো আর কয়েক মাস পরে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে, এবং আবার আপনারা দেখবেন চারিদিকে পজিটিভ নিউজ এগুলো কিন্তু আসবেই। হ্যাঁ, এটা ঠিক কেউ বলতে পারে না যে কত দিন ধরে পড়তে থাকবে বা কত দিন ধরে কনসলিডেশন হতে থাকবে, বাট এটুকু আমি বলতে পারি যে আন্ডারলাইং ইন্ডিকেটর যেগুলো ইকোনমিক ইন্ডিকেটর, সেগুলো হঠাৎ করে কোনো খারাপ হয়ে যায়নি, বা সেগুলো হঠাৎ করে এমন কিছু হয়নি যেখানে হাহাকার শুরু হবে। সেই কারণে ইনভেস্টারদের জন্য আমি বলবো, মেনলি যারা ধরুন মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন, ভুলেও এসআইপি বন্ধ করার কথা ভাববেন না। ওই ডেলি আপনার পোর্টফোলিও দেখে যে সেপ্টেম্বর মাসে এত ছিল, এখন এতটা পড়ে গেল, এইসব জিনিস একদম করবেন না। সবসময় মনে রাখবেন, যতক্ষণ
যতক্ষণ না আপনি শেয়ার বিক্রি করছেন বা মিউচুয়াল ফান্ডের ইউনিট রিডিম করছেন ততদিন প্রফিট বা লস আপনার নয়, প্রফিট লস মার্কেটের থাকে। প্রফিট বাড়বে, কমবে, আবার বাড়বে, এই সাইকেলেই চলতে থাকবে। যখন কমবে তখন ওই ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দিলেন, তো সেইগুলো করলে কিন্তু খুব বড় বোকামো হবে। যারা ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করছেন তাদের জন্য বলবো খারাপ সময় একটা খুব ভালো টাইম আপনার পোর্টফোলিওর দিকে খুব ভালোভাবে তাকানো, যে এক্স্যাক্ট যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর আপনি কি করছেন বা সেই স্টকসের প্রসপেক্টস কি আছে। যদি প্রসপেক্ট ভালো থাকে, যদি ভ্যালুয়েশন রিজনেবল থাকে তো তাহলে আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু যদি প্রসপেক্টস ভালো না থাকে, ভ্যালুয়েশন যদি রিজনেবল না থাকে, তো তাহলে কিন্তু পড়তে পড়তে লস কিন্তু আরো অনেক বাড়িয়ে দিতে পারে। তো এই কারণে মিউচুয়াল ফান্ড কেন, মিউচুয়াল ফান্ডে যেহেতু যখন কেউ ইনভেস্ট করে সে একটা শেয়ার ইনভেস্ট করে না, নর্মালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন মানে বাস্কেট অফ স্টক, আর গ্রুপ অফ অনেক স্টকসে আপনি ইনভেস্ট করছেন, সেটা কোনো ফান্ড ম্যানেজার ম্যানেজ করছে। তো তার জন্য মিউচুয়াল ফান্ডে এসআইপি কন্টিনিউ করার যে সাজেশন সেটা অনেক ইজি, কারণ আমি জানি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন মানে একটা দুটো শেয়ারে নেই, অনেক কটা শেয়ারে আছেন এবং একজন ফান্ড ম্যানেজার সেটা দেখছে। তো এসআইপি তো ভুলেও কখনো মানে বন্ধ করার কথা ভাববেন না। কিন্তু যারা ডিরেক্ট স্টকে ইনভেস্ট করছেন তাদেরকে মার্কেট পড়লে কিন্তু আপনারা খেয়াল করুন যে শেয়ারগুলো পড়েছে, সেই শেয়ারের যে পড়েছে তার দাম ফিউচারে টার্ন অ্যারাউন্ড হওয়ার কতটা চান্স আছে না টার্ন অ্যারাউন্ড হওয়ার চান্স নেই। যদি দেখেন যে টার্ন অ্যারাউন্ড হওয়ার চান্স নেই, মানে কোম্পানির প্রসপেক্টস তো খারাপ হয়ে গেছে, ভ্যালুয়েশন অনেকটা হাই আছে, তো তাহলে কিন্তু তাদেরকে ওই ধরে রেখে একটা হোপ স্টোরিতে যে যখন আমার কেনা দামের কাছাকাছি আসবে বিক্রি করব, এইগুলো করবেন না, এতে আপনার লস কিন্তু আরো বেড়ে যায়। সবসময় আমি বলি যে যখন শেয়ার বিক্রি করবেন তখন আপনি কোন দামে কিনেছিলেন, কত আপনার প্রফিট আছে, কত লস আছে, এগুলো যদি আপনি ক্যালকুলেশন করেন, এগুলো যদি দেখেন তাহলে কিন্তু ফেসে যাবেন, আটকে যাবেন। বিক্রি করতে গিয়ে বারবার যদি দেখেন আপনার এত লস, আমি কি করব, এই চিন্তা ভাবনা থাকলেই আপনি ফেসে যাবেন। যখন শেয়ার বিক্রি করবেন, যখন মানে সেল ডিসিশন নেওয়া হবে, তখন পারচেস রেট, কি দামে কিনেছিলেন, কি প্রফিট লস, এগুলো ভাববেন না। সোললি কোম্পানির প্রসপেক্টস যদি আপনি রিসার্চ করতে পারেন তো তাহলেই আপনি ভালোভাবে ডিসিশন নিতে পারবেন। এবং ফাইনালি যদি আপনার মনে হয় যে এই সমস্ত কাজ আপনার দ্বারা হচ্ছে না বা আপনার মানে এনাফ সামর্থ্য নেই আমাদের সাবস্ক্রিপশন বা এরকম কিছু নেওয়া, তার জন্য আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যে কিরকমভাবে আপনি ইটিএফ এর একটা পোর্টফোলিও তৈরি করে উইদাউট এনি টেনশন বেশ ভালো রিটার্ন আপনারা আর্ন করতে পারেন। সেই ভিডিও যদি দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা সেই ডেসক্রিপশনের লিঙ্কে ভিজিট করে সেই ভিডিও দেখতে পারেন। এবং ফাইনালি আমি এটাও বলবো আমাদের সাবস্ক্রিপশন যারা ফলো করছেন, আমি তো নিজে দেখছি যারা ধরুন 1 বছর আগে নিয়েছে সাবস্ক্রিপশন, মানে ধরুন 2024-এর শুরুর দিকে মোটামুটি সমস্ত শেয়ারে ইনভেস্ট করেছে, তাদের পোর্টফোলিও কিন্তু এখনো বেশ যথেষ্ট ভালো মতো প্রফিটেবল কন্ডিশনে আছে, এত কিছু হয়ে যাওয়ার পরেও, মার্কেটে এত কিছুর পরেও। এর কারণ এইটা যে আমরা কোম্পানি রিসার্চ করি, আমরা কোম্পানির প্রসপেক্টস যেগুলো বেটার সেইটার উপরে ফোকাস করি, নট অনলি যে ওই জাস্ট বিকজ শেয়ারের দাম বাড়ছে বলে আমি আবার কিনে নিলাম, এইসব জিনিস কিন্তু আমরা করি না। বাট হ্যাঁ, এগেইন আমাদের সাবস্ক্রিপশন আমরা সবসময় বলি যে যদি আপনাদের ওভারঅল ইনভেস্টমেন্ট 2 লাখের বেশি থাকে তখন আপনারা কনসিডার করতে পারেন, যদি সেটা না হয় তো তাহলে অলরেডি যে ইউটিউবে ফ্রি গাইড দিয়েছি ইটিএফ পোর্টফোলিওর, সেইটা সিম্পল ফলো করে কাউকে কোনো পয়সা না দিয়ে আপনি ফিক্সড ডিপোজিটের থেকে মোটামুটি ডাবল রিটার্ন কিন্তু 4-5 ইয়ার্সে আপনি আর্ন করতে ইজিলি পারবেন, কোনো রকম কিচ্ছু অসুবিধা হবে না। আর হ্যাঁ, ভিডিওতে যেটা বললাম যে ব্লিঙ্কএক্স জিরো ব্রোকারেজ প্ল্যাটফর্ম উইথ লটস অফ অ্যাডভান্স টুল, সেইটাও আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চেক করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, চলুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।